हेलो फ्रेंड्स, वेलकम बैक टू यूट्यूब चैनल लोगोस बायो। एर आगे लास्ट भिडियोते आमरा जेनेटिक्स थेके ड्रोसोफिला मेलानोगास्टरेर सेक्स डिटारमिनेशन पढ़ेछिलाम और मानुषेर सेक्स डिटारमिनेशन पढ़ेछिलाम, ह्यूम्याনের सेक्स डिटारमिनेशन पढ़ेछिलाम। এখন আমরা আমাদের যে রেসপিরেশনটা রয়েছে প্ল্যান্ট ফিজিওলজি পার্ট থেকে ফটোসিনথেসিসের পর বা ফটোসিনথেসিসের আগে যে রেসপিরেশন পার্টটা আমরা পড়েছি, অ্যাকচুয়ালি ফটোসিনথেসিসের পরই আমাদের রেসপিরেশনটা পড়া উচিত, কারণ ফটোসিনথেসিসে আমরা গ্লাইকোলাইসিস গ্লুকোজ প্রস্তুত করি, সেই গ্লুকোজকে তারপর সেলুলার রেসপিরেশনের মাধ্যমে ভেঙে গ্লাইকোলাইসিস অথবা ক্রেবস চক্রের মাধ্যমে আমরা এটিপি ডিরাইভ করি। এবার এই গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্রে যে পরিমাণ এটিপিটা আমরা ডিরাইভ করি তার বেশিরভাগই আমাদের কিন্তু অক্সিডেটিভ ফসফোরাইলেশন থেকে আসে, কারণ গ্লাইকোলাইসিস আমরা জানি যে অক্সিজেনের অনুপস্থিতিতে সংঘটিত হয়, কিন্তু ক্রেবস চক্র করতে গিয়ে আমরা পড়েছিলাম যে ক্রেবস চক্র অক্সিজেনের উপস্থিতিতে ঘটে, অথচ ক্রেবস চক্রের কোনো বিক্রিয়া এনজাইমেটিক রিয়াকশনের মধ্যে কিন্তু আমরা অক্সিজেনের ইনভলভমেন্ট দেখতে পারিনি। আমরা গ্লাইকোলাইসিসের ভিডিও আমাদের করে দেওয়া রয়েছে, ক্রেবস চক্রের ভিডিও আমাদের আছে, যারা তোমরা সেই ভিডিওটা দেখোনি আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দেবো, তোমরা আরেকবার করে সেইগুলো দেখে নেবে। ফলে আমাদের এই আজকে যে টপিকটা পড়বো অর্থাৎ ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, সেটা বুঝতে সুবিধা হবে। তো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে আমরা কিন্তু আমাদের গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্রে যে বিজারিত কোএনজাইমগুলো তৈরি হয়, নিকোটিনামাইড, অ্যাডিনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট বা NADH বা FADH2, এগুলো থেকেও কিন্তু আলটিমেটলি এগুলোকে পুনরায় জারিত করে আমরা আবার এটিপি পাবো, এবং এগুলোকে জারিত করার ফলে আবার কী হবে, এরা বিজারিত হয়েছিল, পুনরায় জারিত হওয়ার পর তারা আগের অবস্থায় ফিরে আসবে, ফলে পরবর্তী যে গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্রগুলো সংঘটিত হবে তার জন্য এই কোএনজাইমগুলো আবার অ্যাভেলেবেল হয়ে যাবে। ওকে, তো শুরু করা যাক। তাহলে শুরু করার আগে আমি অবশ্যই বলবো, চ্যানেলটিতে যারা নতুন আছো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, যাতে করে সমস্ত ভিডিওগুলো তোমরা পেতে পারো, SSC আমাদের যে সিলেবাসের রিলেটেড যে ভিডিওগুলো রয়েছে সেগুলো। তো আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, আমাদের রেসপিরেশনের সাথে জড়িত, বা ETS যাকে বলা হয়। প্রথমত আমাদের মাথায় প্রশ্ন আসবে যে এই ETSটা কোথায় সংঘটিত হয়। ETSটা কিন্তু সংঘটিত হয় মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায়। আমরা যদি মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচার করে থাকি, আমরা দেখেছি মাইটোকন্ড্রিয়াটা এইরকম দেখতে হয়, এটি একটি দ্বিপর্দা বিশিষ্ট কোষাঙ্গাণু, এটাও আমরা জানি। এখানে ফিঙ্গার লাইক প্রজেকশন থাকে যাদের ক্রিস্টি বলা হয়, সেটাও আমরা জানি, এবং এইখানে কিছু গোল গোল স্ট্রাকচার দেখতে পারি এরকম, সেগুলোকে আমরা অক্সিজোমস বলি, যেগুলো আসলে কিন্তু আমার F0F1 পার্টিকেল, যেগুলো আসলে F0F1 পার্টিকেল। তো এইটা হচ্ছে আমার সেই বহিঃপর্দা, এইটা আমার অন্তঃপর্দা, আর এই দুইয়ের মাঝে রয়েছে পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস, PMS, পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস। তো এই অন্তঃপর্দার মধ্যেই আমার ETS সংগঠিত হবে, যে ETSের মাধ্যমে আমরা কি বললাম যে না, আমাদের যে NADHগুলো তৈরি হয়েছিল, আমাদের যে বিজারিত কোএনজাইমগুলো তৈরি হয়েছিল, বিজারিত কোএনজাইম, আমরা এনজাইম ক্লাসিফিকেশনে এই কোএনজাইমগুলো সম্পর্কে পড়েছি। কোএনজাইমগুলোর মধ্যে রয়েছিল আমার NAD, প্রস্থেটিক গ্রুপের মধ্যে রয়েছিল FAD। তো এই বিজারিত কোএনজাইমগুলো বিশেষ করে NADH প্লাস H+, এইটা ছিল আমার। আর কি ছিল আমার না, FADH2 ছিল, FADH2। এই দুটো আমরা ক্রেবস চক্র এবং গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় পেয়েছিলাম। তো আমরা সেই সময় যখন এটিপির হিসাবটা করছিলাম ক্রেবস চক্র পড়ার সময়, তখন আমরা পড়েছিলাম যে এক অণু NADH থেকে 2.5 অণু অথবা 3 অণু বা এটিপি আমরা ডেরাইভ করব। আবার এক অণু FADH2 থেকে আমরা 1.5 অণু অথবা 2 অণু এটিপি পাবো। এবার এইটারই আমরা হিসেবটা করব, এইটা কিভাবে পেলাম সেইটাই আমরা দেখব ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মধ্যে দিয়ে। কারণ এরা যখন বিজারিত অবস্থায় ছিল, এদেরকে আমরা অক্সিজেনের উপস্থিতিতে জারণ করব, অর্থাৎ হাইড্রোজেনকে সরিয়ে দেবো, এবং হাইড্রোজেনগুলো সরিয়ে গেলে পরে হাইড্রোজেন সেই সময় সেখান থেকে আবার সেই মলিকিউলসগুলো থেকে কিছু ইলেকট্রনস বেরোবে, সেই ইলেকট্রনগুলো অন্তঃপর্দায় অবস্থিত কিছু উৎসেচকের মধ্যে দিয়ে
প্রবাহিত হবে এবং আলটিমেটলি টার্মিনাল পজিশনে গিয়ে অক্সিজেনের উপস্থিতিতে এরা জল তৈরি করবে এবং আমাকে এটিপি প্রদান করবে। সেইটা কিভাবে সংগঠিত হয় সেটাই আমরা দেখব। তো এখান থেকে যে প্রশ্নগুলো এসএসসিতে আসতে পারে সেটা হচ্ছে যে এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে যে এনজাইমগুলো আছে তারা কিন্তু একটা কমপ্লেক্স হিসেবে থাকে। তো প্রথম প্রশ্ন আসতে পারে যে কটা কমপ্লেক্স আছে, প্রথমত সেই কমপ্লেক্সগুলোর নাম কি, দ্বিতীয়ত সেই কমপ্লেক্সগুলোর ভেতরে যে কম্পোনেন্টগুলো আছে সেই কম্পোনেন্টগুলো কীভাবে আছে, এবার এই কমপ্লেক্সগুলো কী অ্যারেঞ্জমেন্টে সাজানো আছে। আমরা পড়বো যে রেডক্স পোটেনশিয়াল অনুযায়ী এই কম্পোনেন্টগুলোকে সাজানো থাকে, অর্থাৎ জারণ এবং বিজারণ ক্ষমতা যে কমপ্লেক্সের যত বেশি সে তত নিচের দিকে থাকবে এবং যার যত কম সে তত উপরের দিকে থাকবে বা আর্লিয়ার কন্ডিশনে আর্লিয়ার সিচুয়েশনে থাকবে। তো রেডক্স পোটেনশিয়াল প্রত্যেকটা এনজাইম কমপ্লেক্সের আছে, সেই রেডক্স পোটেনশিয়াল কম থেকে বেশির দিকে আমাদের এই এনজাইম কমপ্লেক্সগুলো পরপর সাজানো থাকবে। তো আমরা দেখে নিই তাহলে আমাদের যে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন, সেই ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের মধ্যে আমার এনজাইম কমপ্লেক্সগুলো কীভাবে সাজানো রয়েছে। আমাদের ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন, ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন এটা যদি ধরে নিই আমরা ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন, তাহলে এই দিকে রয়েছে আমার কি ম্যাট্রিক্স, এদিকে কি থাকবে আমার পিএমএস পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস, তারও পরে থাকবে কি আমার না আউটার মেমব্রেন। তো এখানে আউটার মেমব্রেন আমাদের দরকার নেই, আমাদের এই তিনটে জায়গা খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস, আরেকটা হচ্ছে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন এবং আমার একটা হচ্ছে ম্যাট্রিক্স। তো এইখানে আমার কতগুলো এনজাইম কমপ্লেক্স রয়েছে। যেমন প্রথম এনজাইম কমপ্লেক্সটার নাম হলো বেসিক্যালি কমপ্লেক্স 1 বলা হয়, কমপ্লেক্স 1। ওকে, এর আরেকটা নাম হচ্ছে NADH ডিহাইড্রোজিনেজ, এর আরেকটা নাম কি NADH ডিহাইড্রোজিনেজ। আমরা দুটো নামই মনে রাখবো। কমপ্লেক্স 1 এর এনজাইমেটিক নেম কী ছিল, এইভাবে প্রশ্ন আসতে পারে যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে যে কমপ্লেক্স 1টা ছিল সেটা কী ছিল, NADH ডিহাইড্রোজিনেজ না সাইটোক্রোম অক্সিডেজ না সাইটোক্রোম রিডাক্টেজ না সাকসিনেট ডিহাইড্রোজিনেজ। ওকে, তো এটা কমপ্লেক্স 1। এরপরেই আমরা নিয়ে নেব কমপ্লেক্স 3। এরপরে আমরা কাকে নেব কমপ্লেক্স 3, কমপ্লেক্স 3 এইভাবে আমরা সাজিয়ে নিই। এই কমপ্লেক্স 3-র আরেকটা নাম হচ্ছে অর সাইটোক্রোম BC1 কমপ্লেক্স। তিনটে নাম আছে, সাইটোক্রোম BC1 কমপ্লেক্সও বলা হয়, অর সাইটোক্রোম রিডাক্টেজও বলা যেতে পারে, সাইটোক্রোম রিডাক্টেজ। ওকে, তিনটে নাম রয়েছে কমপ্লেক্স 3-এর। কমপ্লেক্স 3-এর তিনটে নাম, সাইটোক্রোম BC1 কমপ্লেক্স, সাইটোক্রোম রিডাক্টেজ অথবা কমপ্লেক্স 3। আমরা 2টাকে পরে বানাবো। কমপ্লেক্স 2টা এইরকম, কমপ্লেক্স 2। আচ্ছা, এটা হচ্ছে কমপ্লেক্স 2, যার আরেকটা নাম হচ্ছে সাকসিনেট ডিহাইড্রোজিনেজ, যার আরেকটা নাম কি সাকসিনেট ডিহাইড্রোজিনেজ। ওকে, নাও আরেকটা কমপ্লেক্স থাকবে আমাদের লাস্ট কমপ্লেক্স, সেটা হচ্ছে সাইটোক্রোম C অক্সিডেজ, সাইটোক্রোম অক্সিডেজ কমপ্লেক্স 4। এটা হচ্ছে কমপ্লেক্স 4 কেমন, অর সাইটোক্রোম অক্সিডেজ তাহলে এই 4 ধরনের কমপ্লেক্স আমরা পেয়ে গেলাম। কমপ্লেক্স 1 NADH ডিহাইড্রোজিনেজ, কমপ্লেক্স 2 সাকসিনেট ডিহাইড্রোজিনেজ। এইখান থেকে লাস্ট ইয়ার প্রশ্ন এসেছিল যে সাইটোক্রোম অক্সিডেজ যে উৎসেচকটা রয়েছে এগুলো কিন্তু আবার এক একটা উৎসেচক, দেখো নামের শেষে এজ
রিডাক্টেজ, ডিহাইড্রোজেনেজ, অক্সিডেজ এজ আছে। তো এরা কমপ্লেক্স প্লাস এনজাইম। এবার যেহেতু এরা এনজাইম, আমরা জানি এনজাইমগুলো সমস্তই হচ্ছে আমার গ্লোবুলার প্রোটিন দ্বারা তৈরি হয়, তাহলে এগুলো প্রোটিন দিয়ে তৈরি হয়েছে। তো এই প্রোটিন কমপ্লেক্সগুলো এখানে রয়েছে। তো গত বছর প্রশ্ন এসেছিল, মানে লাস্ট আইএসএলএসটিতে প্রশ্ন এসেছিল যে সাইটোক্রোম অক্সিডেজটা কোথায় থাকে মাইটোকন্ড্রিয়ার, অন্তঃপর্দায়, বহিঃপর্দায়, ম্যাট্রিক্সে, পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেসে। তো সাইটোক্রোম অক্সিডেজ একটা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের কমপ্লেক্স বা এনজাইম, সেটা আমরা দেখতেই পাচ্ছি কোথায় রয়েছে, ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। তো বাকিগুলো নিয়ে এবার প্রশ্ন আসতেই পারে, সেক্ষেত্রে সম্ভাবনা রয়েছে আমাদের। এবারে আমরা দেখব এই কমপ্লেক্সগুলোর ভেতরে কি কি উপাদান রয়েছে, কারণ এর মধ্যে দিয়ে, এই উপাদানগুলোর ভেতর দিয়েই আমার ইলেকট্রনটা প্রবাহিত হবে। যে ইলেকট্রনটা আমার এই NADH আর FADH2, আমাদের এখানে দুটো রিডিউস কোএনজাইম আছে। এই দুটো রিডিউস কোএনজাইমকে আমরা আবার অক্সিডাইজ করব, জারিত করব, এবং এই জারিত করা মধ্যে দিয়ে আমাদের সমস্ত প্রক্রিয়াটা করবে। যখন জারিত করব তখন আমরা ইলেকট্রন পেয়ে যাব, যখন আমরা জারিত করব তখন আমরা কী পেয়ে যাব, ইলেকট্রন পেয়ে যাব। তো সে জারণ করার আগে আমরা দেখে নিই যে এই কমপ্লেক্সগুলোর ভেতরে কী কী কম্পোনেন্ট আছে, কারণ এইগুলো আমাদের কিন্তু প্রশ্ন আসে যে কমপ্লেক্স 1 এর ভেতরে কী কী সাবস্টিটিউয়েন্ট আছে। যেমন NADH এর ভেতরে আমার রয়েছে FMN, প্রথমেই যেটা থাকবে সেটা হচ্ছে FMN, ফ্ল্যাভিন মনোনিউক্লিওটাইড। FMN এর পর যেটা থাকবে সেটা হচ্ছে আয়রন সালফার সেন্টার বা FES। ওকে, আয়রন সালফার সেন্টার বা FES। এবার কমপ্লেক্স 2তে চলে যাই, কারণ কমপ্লেক্স 1 আর কমপ্লেক্স 2 এই দুটো জায়গাতেই আমার NADH আর FADH2, NADH প্লাস H প্লাস এবং FADH2 এরা অক্সিডাইজ হবে। ঠিক আছে, দেখতেই পাচ্ছি আমরা NADH ডিহাইড্রোজেনেজ আর FADH2টা সাকসিনেট ডিহাইড্রোজেনেজ বা FADH2 ডিহাইড্রোজেনেজও আমরা বলতে পারি এখানে। তো সাকসিনেট ডিহাইড্রোজেনেজ বা কমপ্লেক্স 2 এর ক্ষেত্রে যেটা কম্পোনেন্ট থাকবে ভেতরের উপাদানগুলো সেটা হচ্ছে FAD, ফ্ল্যাভিন অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড, FAD ফার্স্ট কম্পোনেন্ট। দেন এখানে থাকবে একই রকমভাবে আয়রন সালফার সেন্টার বা FES। ওকে, তাহলে এই দুটোর কম্পোনেন্ট হয়ে গেল। এবার চলে যাই সাইটোক্রোম BC1 কমপ্লেক্সে বা আমাদের সাইটোক্রোম রিডাক্টেজ বা কমপ্লেক্স 3তে। কমপ্লেক্স 3 যে কম্পোনেন্টগুলো আছে সেটা হচ্ছে সর্বপ্রথমে থাকবে আমার সাইটোক্রোম বি, তারপরে থাকবে আমার আয়রন সালফার সেন্টার এবং তারপরে থাকবে সাইটোক্রোম C1। আচ্ছা, এখানে বলি সাইটোক্রোম কী জিনিস বলে রাখি। সাইটোক্রোম হচ্ছে এক ধরনের মোবাইল ক্যারিয়ার, এক ধরনের ইলেকট্রন ক্যারিয়ার। সাইটোক্রোম কি, মোবাইল বলবো না, সাইটোক্রোম শর্টে আমরা CYT লিখেছি। সাইটোক্রোম এক ধরনের লৌহ ঘটিত ক্রোমোপ্রোটিন। এটা কি, লৌহ ঘটিত ক্রোমোপ্রোটিন, কালার ফরমেশন করে ক্রোমোপ্রোটিন, এবং এর মধ্যে কিন্তু আয়রন রয়েছে। এর ভিতরে কি রয়েছে, Fe2+ কন্ডিশন বা 3+ কন্ডিশনে আয়রন থাকে। এই সাইটোক্রোম 5 রকমের হয়। সাইটোক্রোম কত রকমের হয়, দেয়ার আর 5 টাইপস অফ সাইটোক্রোমস আর দেয়ার। সাইটোক্রোম সাইটোক্রোম B, C1, দেন C, দেন A, দেন A3, এরকম অ্যারেঞ্জমেন্টে থাকে। আমি কিন্তু পরপর সিকোয়েন্সিয়াল অ্যারেঞ্জমেন্টে এগুলোকে লিখলাম। সাইটোক্রোম B, প্রথমত সাইটোক্রোম B, তারপর C1, তারপর C, তারপর A এবং A3। এবং এই সাইটোক্রোম C হচ্ছে একমাত্র মোবাইল ক্যারিয়ার। মোবাইল ক্যারিয়ার বলতে মুভ করতে পারে, বাকিগুলো কিন্তু রিজিড জায়গাটাতে ফিক্স থাকে, ওখান থেকে সরাসরি করতে পারে না। যেমন সাইটোক্রোম B, C1 এরা কিন্তু যেখানে আছে সেখানেই থাকবে, এরা মুভ করতে পারে না। শুধুমাত্র সাইটোক্রোম C যেটা, সেটা মুভ করতে পারে। তাহলে প্রশ্ন আসতে পারে যে সাইটোক্রোম রয়েছে, 5 ধরনের সাইটোক্রোম রয়েছে, তার মধ্যে কোন সাইটোক্রোম মুভ করতে পারে, মুভেবল, সেটা হচ্ছে সাইটোক্রোম C। ওকে, আচ্ছা, তাহলে আমাদের কমপ্লেক্স 3 কম্পোনেন্টগুলো হয়ে গেল। পরে রইল কমপ্লেক্স 4। কমপ্লেক্স 4 এর মধ্যে যে থাকে, কমপ্লেক্স 4 এর মধ্যে যারা থাকে, কমপ্লেক্স 4 এর নামটাও আমাদের খুব ইম্পর্টেন্ট। এখানে যেমন BC1 কমপ্লেক্স, এখানে কিন্তু AA3 কমপ্লেক্সও বলতে পারি আমরা। সাইটোক্রোম অক্সিডেজের আরেকটা নাম হচ্ছে সাইটোক্রোম AA3 কমপ্লেক্স। তো এখানে আমাদের মাথায় রাখতে হবে যে সাইটোক্রোম যেমন রয়েছে আয়রন ঘটিত বা লৌহ ঘটিত একটা ক্রোমোপ্রোটিন, তো এইখানে যে সাইটোক্রোম যেটা রয়েছে অক্সিডেজ, যেটা কমপ্লেক্স 4, সেখানে কিন্তু প্রশ্ন আসে দুটো কপার থাকে। এখানে কটা কপার থাকে, দুটো কপার থাকে। যেমন CuA বলে একটা থাকবে, কপার A, তারপর থাকবে সাইটোক্রোম A, দিয়ে থাকবে আমার FES, আয়রন সালফার সেন্টার। ওকে, তারপর থাকবে আমার A3, আলটিমেটলি থাকবে কি, সাইটোক্রোম A3, আলটিমেটলি থাকবে
এটাকে আমি যে কোনো কম্বিনেশনে রাখতে পারি, যেহেতু ইলেকট্রনটা এইভাবে ট্রান্সপোর্ট হবে তো আমরা এইভাবে করছিলাম এখানে। আচ্ছা এই দিক থেকে করি আমি, তাহলে আমাদের পরবর্তীতে সুবিধা হবে। কপার এ, তারপর সাইটোক্রোম এ, আয়রন সালফার সেন্টার সাইটোক্রোম A3, লাস্টে থাকবে A3। তীর চিহ্নগুলো খুব ইম্পর্টেন্ট, এখানে একটু তীর চিহ্নগুলো তোমরা নজরে রাখবে, তীর চিহ্নগুলো কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। ওকে, তো এই হয়ে গেল আমার কম্পোনেন্টগুলো। আমরা কম্পোনেন্টগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবো, কারণ এই কম্পোনেন্টগুলো পরপর যে সিকোয়েন্সে আছে সেইখান থেকে কিন্তু আমাদের প্রশ্নগুলো আসতে পারে যে কোন সজ্জাক্রমে রয়েছে এক একটা কম্পোনেন্ট। ওকে, আচ্ছা এইগুলো ছাড়াও আর এক ধরনের মোবাইল ক্যারিয়ার ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইনার মাইটোকন্ড্রিয়ায় থাকে, যার নাম হচ্ছে কোএনজাইম কিউ। কোএনজাইম কিউ, যার নাম কি কোএনজাইম কিউ, কোএনজাইম কিউ বা ইউকিউ, ইউবি কুইনন। ওকে, কোএনজাইম কিউ বা ইউকিউ, ইউবি কুইনন। ইউকিউ ইকুয়ালস টু ইউবি কুইনন। এরাও কিন্তু কি মোবাইল ক্যারিয়ার, মোবাইল ইলেকট্রন ক্যারিয়ার। রিমেম্বার কোন ক্যারিয়ার? ইলেকট্রন বাহক হিসেবে কাজ করে। ওকে, তো এটা আমার ইন জেনারেল নলেজ যে চারটা কমপ্লেক্স কী কী আছে, চারটা কমপ্লেক্সের কী কী এক্সেপশনাল নেমস রয়েছে এবং তার সঙ্গে এদের কম্পোনেন্ট কীগুলো রয়েছে। এবার এর মধ্যে দিয়ে আমরা এই কমপ্লেক্সের মধ্যে দিয়ে এই জায়গাটাতে আমরা কি করব না অক্সিডেশন করব, অর্থাৎ অক্সিজেনের উপস্থিতিতে আমরা এই NADH বিজারিত NADH প্লাস H প্লাস এবং FADH2কে জারিত করব, সেখান থেকে ইলেকট্রন বের করব, সেখান থেকে হাইড্রোজেনকে সেপারেট করব, হাইড্রোজেনগুলো তারপর দেখব কোথায় যাচ্ছে, ইলেকট্রন কোথা থেকে কোথায় যাচ্ছে এবং আলটিমেটলি কীভাবে আমার ATP ফর্মেশন হচ্ছে। তো এই দিকের আমরা ছকটা মুছে দিই, এটা আমাদের আর দরকার নেই। ইনার মেমব্রেন, ম্যাট্রিক্স, আচ্ছা PMS পেরিমাইটোকলনিয়াল স্পেস, আউটার মেমব্রেন। তো আমার এই ইনার মেমব্রেনের মধ্যে আমার কি ছিল, এনজাইম কমপ্লেক্সগুলো ছিল পরপর সাজানো। এনজাইম কমপ্লেক্স 1, আচ্ছা এনজাইম কমপ্লেক্স 3, enzyme complex 2 and enzyme complex 4. আচ্ছা 4টা একটু বেশি বড় হয়ে গেল। enzyme complex suppose 4 আর লাস্টে আমার থাকবে একটা কম্পোনেন্ট যেটাকে আমরা বলবো F0F1 দানা, যেটাকে আমরা কি বলবো এটা হচ্ছে আমাদের F0F1 দানা বা ATP সিনথেজ বা ATP সিনথেজ। ওকে, তো এখানে আমরা আর নামগুলো লিখছি না, কোনটা কমপ্লেক্স 1 কমপ্লেক্স 2, আচ্ছা লিখিয়ে দিই। কমপ্লেক্স 1, কমপ্লেক্স 1, কমপ্লেক্স 2, কমপ্লেক্স 3 আর এটা কমপ্লেক্স 4। কেমন? তো কমপ্লেক্স 1 যে রয়েছিল এর মধ্যে আমার কি বিক্রিয়া ঘটবে না, এর আরেকটা নাম ছিল NADH ডিহাইড্রোজেনেজ। তাহলে এইখানে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে আমার এই যে NADH প্লাস H প্লাস এবার কি হবে, এবার জারিত হবে,
NADH প্লাস H প্লাস এ জারিত হয়ে আলটিমেটলি আমাকে কি দেবে না NAD প্লাস দেবে, প্লাস 2H প্লাস তৈরি হবে প্রোটন, প্লাস 2 ইলেকট্রন তৈরি হবে। এই ইলেকট্রনই এবার পরিবাহিত হবে, এই ইলেকট্রনই কী হবে এবার পরিবাহিত হবে। কার মধ্যে দিয়ে পরিবাহিত হবে না এইখানে আমার যে বস্তুগুলো ছিল যে ইলেকট্রন ক্যারিয়ারগুলো ছিল তার মধ্যে দিয়ে প্রবাহিত হবে। যেমন প্রথমেই ছিল FMN, তারপর কি ছিল FES, ওকে। তো এর মধ্যে দিয়ে প্রবাহিত হবে ইলেকট্রন, এর মধ্যে দিয়ে প্রবাহিত হবে কোন ইলেকট্রন না এই ইলেকট্রন প্রবাহিত হবে, ওকে। FES থেকে তারপরে ইলেকট্রন কোথায় যাবে? FES থেকে তারপর সেই ইলেকট্রন চলে আসবে UB কুইননে। FES থেকে কোথায় চলে যাবে? UB কুইননে চলে যাবে ইলেকট্রন। UB কুইনন থেকে ইলেকট্রন চলে যাবে কমপ্লেক্স 3-তে। ইলেকট্রন চলে যাবে কোথায়? কমপ্লেক্স 3-তে। কমপ্লেক্স 3-তে আমার কি ছিল মনে করে দেখো, সাইটোক্রোম বি, সাইটোক্রোম বির পর কি ছিল FES, সাইটোক্রোম FES এর পর কি ছিল সাইটোক্রোম C1, এর মধ্যে দিয়ে ইলেকট্রনটা ক্যারিয়ার হচ্ছে। এরপর এইটা চলে আসবে কিন্তু এইখানে রয়েছে বাইরে সাইটোক্রোম সি, এখানে রয়েছে কি সাইটোক্রোম সি, মোবাইল ক্যারিয়ার এটা। এই সাইটোক্রোম সি এর মাধ্যমে আলটিমেটলি এটা কোথায় আসবে? কমপ্লেক্স 4-এ আসবে। কোথায় আসবে? কমপ্লেক্স 4। তো এইটা পাথওয়ে, এই পাথওয়ে কিন্তু আমাদের অনেক সময় আসে যে কমপ্লেক্স 1 to 3 to 4, আমাদের দুটো পাথওয়ে এখানে দেখতে পারবো, ও কমপ্লেক্স 1 3 4, কমপ্লেক্স 2 3 4, কমপ্লেক্স 1 3 4 2 3 4। তারপরে এইখানে আমার রয়েছে কপার, তারপরে কপারের পর রয়েছে সাইটোক্রোম এ, ওকে। সাইটোক্রোম এর পর রয়েছে আমার FES আয়রন সালফার সেন্টার, তারপর রয়েছে সাইটোক্রোম A3 এবং আলটিমেটলি কপার বি দিয়ে আলটিমেটলি এই ইলেকট্রনটা পাস হবে কোথায়? এই ইলেকট্রনটা চলে আসবে টার্মিনাল O2-র কাছে। হাফ মলিকিউল অফ O2 প্লাস H2 দিয়ে এ তৈরি করবে H2O জল, ওকে। এইভাবে ইলেকট্রনটা যে প্রবাহিত হলো, এখানে যে ইলেকট্রনটা তৈরি হলো সে কিন্তু ধাপে ধাপে, কারণ ইলেকট্রনটা ডাইরেক্টলি এখানে আসতে পারতো না। ইলেকট্রনটা তোমরা প্রশ্ন করতে পারো যে ইলেকট্রনটা স্যার ধাপে ধাপে কেন আসলো? কারণ ইলেকট্রনের মধ্যে যে এনার্জি ছিল, যেটা ওর মধ্যে স্টোর ছিল, সেটা কিন্তু যদি ডাইরেক্টলি এখানে আসতো তাহলে কিন্তু এখানে এই বিক্রিয়াগুলো হতো না। কারণ ইলেকট্রনটাকে আস্তে আস্তে ধাপে ধাপে তার এনার্জিটাকে হারনেস করতে করতে এই জায়গাটায় পৌঁছতে হলো, ঠিক আছে। ফলে এই বিক্রিয়াটা সংঘটিত হলো। এবং এই যেহেতু এখানে অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া সংঘটিত হচ্ছে, তার জন্য এটা অক্সিডেশন বলছি, জারণ প্রক্রিয়া বলছি। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে কি হচ্ছে না জারণ হচ্ছে, ওকে। তো এই সময় আবার এই যে এনজাইম কমপ্লেক্সগুলো, কমপ্লেক্স 1 বলো, কমপ্লেক্স 3 বলো এবং কমপ্লেক্স 4 বলো, এরা প্রোটন পাম্প হিসেবে কাজ করে। এরা আবার কি কাজ করে? প্রোটন পাম্প। রিমেম্বার, কমপ্লেক্স 1, কমপ্লেক্স 3, কমপ্লেক্স 4, কমপ্লেক্স 2 কিন্তু প্রোটন পাম্প হিসেবে কাজ করে না। এটাও প্রশ্ন আসতে পারে যে এনজাইম ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মধ্যে যে 4টে কমপ্লেক্স রয়েছে তার মধ্যে কোনটা প্রোটন পাম্প হিসেবে কাজ করে না? দ্যাট ইজ কমপ্লেক্স 2 সাকসিনেট ডিহাইড্রোজেনেজ, ওকে, কাজ করে না। তো এই সময় এখান থেকে দেখা যাবে যে ম্যাট্রিক্স থেকে পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেসে, ম্যাট্রিক্স থেকে কোথায়? পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস। রিমেম্বার, from matrix to perimitochondrial space, from matrix to perimitochondrial space। এইখানে কি হবে? আমার কতগুলো প্রোটন চলে আসবে। এই যে প্রোটনগুলো তৈরি হচ্ছে এখানে, এই প্রোটনগুলো কি হবে? এখানে পাম্প করে পাঠিয়ে দেবে। কে পাঠাবে? না এনজাইম কমপ্লেক্সগুলো। এই এনজাইম কমপ্লেক্সগুলো প্রোটনকে পাম্প করে কোথায় পাঠিয়ে দিবে? PMH বা পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেসে পাঠাবে। দেখা গেছে অ্যাকর্ডিং টু NCERT বেসিসে বলছি, একটা NADH ডিহাইড্রোজেনেজ কমপ্লেক্স প্রথম অবস্থায় এখান থেকে 4টা হাইড্রোজেন এখানে পাস করে। কমপ্লেক্স 3 যখন করবে সে দেখা যাবে যে এই দিকে যে হাইড্রোজেনগুলো ছিল সেখান থেকে ও 4টা হাইড্রোজেন, 4 হাইড্রোজেন মলিকিউলস ট্রান্সফার করবে। এবং কমপ্লেক্স 4 যে সে দুটো করবে, সে কি করে? দুটো হাইড্রোজেন মলিকিউলকে এখানে পাস করে। তো অ্যাট এ টাইম আমার একটা NADH এর জন্য, এক অণু NADH এর জন্য আমার কতগুলো হাইড্রোজেন PMS
বা পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেসে আসছে সেটা হচ্ছে 10 অণু। 1 অণু NaDH প্লাস H প্লাস এর জন্য PMSA 10 অণু প্রোটন H প্লাস আসে, এটা আমরা মাথায় রাখবো। ওকে, এই ঘটনাটা ঘটে। আবার সেম যখন আমরা তাহলে NaDH এর অক্সিডেশন করে নিলাম, এবার আমাদের কাছে রয়েছে কি FADH2। এই FADH2 আমরা অক্সিডাইজ করব, এবার এইখানে করব, কোথায় করব? কমপ্লেক্স 2 তে। এই FADH2 আমরা জানি যে এখানে কি ঘটনা ঘটে, এটা একটা ক্রেবস চক্রের স্টেপ, একদম সরাসরি ক্রেবস চক্রের স্টেপ, যেখানে সাকসিনেট থেকে ফিউমারেট তৈরি হয়, সাকসিনিক অ্যাসিড থেকে ফিউমারিক অ্যাসিড তৈরি হয়, এবং FADH2টা আমার কি তৈরি হবে? এইখানে জারিত হয়ে FAD প্লাস তৈরি করবে, যেটা আবার ব্যাক করে যাবে ক্রেবস চক্রে। এই NAD প্লাস ক্রেবস চক্রে ব্যাক করবে, FAD প্লাস ক্রেবস চক্রে ব্যাক করবে, প্লাস 2H প্লাস প্লাস 2 ইলেকট্রন তৈরি হবে। এই ইলেকট্রন এবার ট্রান্সপোর্ট হবে। এখানে কি ছিল? FAD ছিল, মনে করে দেখো, FADর পর কে ছিল? FES। ওকে, তাহলে ইলেকট্রনটা এই FAD হয়ে FES হয়ে এবারে কোথায় যাবে? এবারেও FES হয়ে চলে যাবে ইউবি কুইনন। এখানে রয়েছে ইউবি কুইনন, এই ইউবি কুইননকে পাঠিয়ে দেবে ইলেকট্রন। এখান থেকে কোথায় চলে গেল? ইউবি কুইনন। এবার এই ইউবি কুইনন আবার কাকে দেবে? না, এই যে বি কমপ্লেক্সকে দেবে ইলেকট্রন। তাহলে এখান দিয়ে আবার ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, এখান দিয়ে আবার ইলেকট্রন প্রবাহিত হচ্ছে। ওকে, ফলে এই যখন ইলেকট্রন প্রবাহিত করবে, আবার FADH2 জন্য আবার এখানে 4H প্লাস তৈরি হবে, 4H প্লাস এদিকে আসবে। ওকে, FADH2 জন্য। কার জন্য? এই FADH2 জন্য। আচ্ছা, আবার এই যে সাইটোক্রোম C1-এ আসলো, ইলেকট্রনটা লাল করে দিচ্ছি আমি আবার FADH2 জন্য। আবার সে সাইটোক্রোম C-তে আসবে, দুটো দাগ দিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, দুবারে ঘটবে। আবার এখানে আসবে, আচ্ছা একটা নীল দিয়ে করেছি, একটা লাল দিয়ে করছি, আবার এখানে আসবে, আবার এইখানে যাবে, আবার এইখানে যাবে, আবার একটা ইলেকট্রন দিয়ে আবার জল তৈরি হবে। তো এইখানে আবার এর জন্য আবার আরেকটা দুটো হাইড্রোজেন এখানে অ্যাড হবে, 2H প্লাস। ওকে, তো এখানে আমরা লিখে নেব যে 1 অণু FADH2-র জন্য 1 অণু FADH2 এর জন্য PMSA কতগুলো হাইড্রোজেন বা প্রোটন আসলো? এখান থেকে 4টা, মানে কমপ্লেক্স 3 হয়ে 4টা। ওকে, এবং কমপ্লেক্স 2 হয়ে 2টো, তাহলে 4 আর 2 6, তাহলে 6 অণু PMSA 6 অণু H প্লাস আসে, কারণ এটা তো কমপ্লেক্স 1-এ যাচ্ছে না। তাহলে দুটো পাথওয়ে আমি কি বললাম? একটা হচ্ছে কমপ্লেক্স 1, দেন কমপ্লেক্স 3, দেন 4। ঠিক আছে, এটা কার থেকে যাচ্ছে? FADH, FADH কেন বলছি? NADH এর জন্য, NADH এর জন্য যাচ্ছে এটা, তাই না? আর FADH2-র জন্য কি হচ্ছে? FADH2-র জন্য কি হচ্ছে না কমপ্লেক্স 2, কমপ্লেক্স 3, কমপ্লেক্স 4, দুটো পাথওয়ে হচ্ছে, দুটো জিনিস অক্সিডেশন হচ্ছে, একটা NADH, একটা FADH2। এবং প্রত্যেকবার অক্সিডেশনের ফলে আমার হাইড্রোজেন এবং ইলেকট্রন তৈরি হচ্ছে। হাইড্রোজেনকে পাম্প করে পাঠিয়ে দিচ্ছে কারা? কমপ্লেক্স 1, 3 অ্যান্ড 4, কারণ কমপ্লেক্স 2 পাম্পিং ক্ষমতা নেই, কমপ্লেক্স 1, 3 এবং 4-এর পাম্পিং ক্ষমতা রয়েছে। আর যে ইলেকট্রনগুলো তৈরি হচ্ছে, যে ইলেকট্রনের মধ্যে প্রচুর এনার্জি রয়েছে, সেই ইলেকট্রনগুলো এই কমপ্লেক্সগুলোর ভেতরে যে কম্পোনেন্টগুলো রয়েছে, যেমন FMN, FES, সাইটোক্রোম B, সাইটোক্রোম C1, ইউবি কুইনন, এগুলোকে বলা হয় ইলেকট্রন ক্যারিয়ার। এই ইলেকট্রন ক্যারিয়ারের মাধ্যমে আলটিমেটলি কমপ্লেক্স 4, যেটা কিনা রেডক্স পোটেনশিয়াল সবচেয়ে হাই, কমপ্লেক্স 4-এর রেডক্স পোটেনশিয়াল সবচেয়ে হাই, সেইখানে রয়েছে। সেইখানে গিয়ে এই ইলেকট্রনের শক্তিকে কাজে লাগিয়ে এই দিকে আমার ম্যাট্রিক্সের মধ্যে যে হাইড্রোজেনগুলো রয়েছে, সেই হাইড্রোজেন এবং অক্সিজেন যুক্ত হয়ে আমার জল তৈরি করছে। এবং এই সময় আসল ঘটনাটা ঘটবে যে এই দিকে একটা, মানে
ইনার মেমব্রেনের এইদিকে ম্যাট্রিক্স রয়েছে, এইদিকে আমার পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস রয়েছে। দুই দিকে একটা গ্রেডিয়েন্ট তৈরি হবে, একটা পার্থক্য তৈরি হবে। কার না? প্রোটনের, H+, হাইড্রোজেন প্লাস আয়নের। যেদিকে H+ বেশি থাকবে সেদিকে অ্যাসিডিক ইন নেচার হবে, অর্থাৎ pH কম হবে। যেদিকে H+ কম থাকবে সেদিকে pH বেশি হবে, অর্থাৎ বেসিক হতে পারে। তো আমরা জানি যে প্রকৃতির নিয়ম অনুযায়ী কোনো স্থান কখনো ফাঁকা থাকে না। কোনো জায়গায় যখন কোনো কিছু আধিক্য হয়, সে কিন্তু যে কম স্থান সেই জায়গাটায় ছুটে যায়, তাই না? তো সেই থিওরিটাকে কাজে লাগিয়ে বিজ্ঞানী পিটার মিশেল একটা থিওরি উদ্ভাবন করেছিলেন, যেটাকে কেমি অসমোটিক থিওরি বলা হচ্ছে। কেমি অসমোটিক থিওরি অভিস্রবণের সাথে তুলনা করেছিলেন তিনি। অভিস্রবণের সঙ্গে তুলনা করে তিনি, যেহেতু এখানে একটা পর্দা রয়েছে, অভিস্রবণের ক্ষেত্রেও আমরা দেখি যে একটা অর্ধবেদ্য পর্দা থাকে, তো এখানে অর্ধবেদ্য পর্দা রয়েছে। তো গ্রেডিয়েন্ট অনুযায়ী কি হচ্ছে, বেশি প্রোটন যেদিকে আছে সেদিক থেকে কমের দিকে, অর্থাৎ বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে ছুটে যাবে। যদিও সেটা ব্যাপন হিসাবে দেখি, কিন্তু এখানে অভিস্রবণের সঙ্গে তুলনা করেছে বিজ্ঞানী পিটার মিশেল, যেটাকে কেমি অসমোটিক থিওরি দেওয়া হয়। সেটা একটা আলাদা টপিক, আমরা আলাদা করে সেটা পড়বো না, কারণ সেটাতে কিছুই হয় না, জাস্ট একটা গ্রেডিয়েন্ট তৈরি হয় যেটা বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে ছুটে যায়। সো টু ব্যালেন্স, কেন ছুটে যায় না? একটা ভারসাম্য বজায় রাখার জন্য। তো সেটা কে দিয়েছিলেন, এটা প্রশ্ন আসতে পারে। পিটার মিশেল। পিটার মিশেল কি দিয়েছিলেন? কেমি অসমোটিক থিওরি। কেমি অসমোটিক থিওরি দিয়েছিলেন পিটার মিশেল। তো এই কেমি অসমোটিক থিওরি অনুযায়ী এইদিকে যে প্রোটনের ঘনত্ব বেশি হয়ে গেল, এইদিকে বলতে কোথায়? PMS, অর্থাৎ পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস। অর্থাৎ কোথায়? পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস। আমরা আরেকবার দেখিনি, এখানে মাইটোকন্ড্রিয়া রয়েছে আমার, তো এই জায়গাটা হচ্ছে পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস। এখান থেকে যদি বেশি হয়ে যায় তাহলে ম্যাট্রিক্সের দিকে কম আছে, তো এদিকে ব্যালেন্স করার চেষ্টা করবে। তো এই ব্যালেন্স করার জন্য এই প্রোটনগুলো আবার ম্যাট্রিক্সের দিকে ফিরে আসবে। ফিরে আসার সময় এরা এগুলোর মধ্যে দিয়ে না ফিরে এসে এখানে একটা উপাদান রয়েছে যার নাম এটিপি সিনথেজ বা F0F1 দানা বা অক্সিজোনস, যেটাকে আমরা বলেছি। তো এর মধ্যে দিয়ে ফিরে আসার সময় একটা ফোর্স জেনারেট হয়, অনেকগুলো প্রোটন একসাথে ফিরে আসে। তো এখান থেকে যে ফোর্স হয়, এই যে হাইড্রোজেন আয়নগুলো, এই হাইড্রোজেন আয়নগুলো এই F0F1 দানার মধ্যে দিয়ে আসার সময় এখানে একটা ফোর্স জেনারেট হয়, যেটাকে বলা হয় PMF। যেটাকে কি বলা হয়? PMF বা প্রোটন মোটিভ ফোর্স। প্রোটন মোটিভ ফোর্স। এই প্রোটন মোটিভ ফোর্সের জন্যই কিন্তু এটিপি তৈরি হয়। কি হয়? এই প্রোটন মোটিভ ফোর্সের ফলে এই যে F1 দানাটা, F0F1 দানাটা, এই দানাটা রোটেট করতে থাকে, এটা ঘুরতে থাকে, এবং এইখানে আমার এডিপির সঙ্গে অজৈব ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি হয়। এডিপির সঙ্গে অজৈব ফসফেট যুক্ত হয়ে আমার এটিপি তৈরি হয়। ওকে, এই যে এটিপি তৈরি হলো, এই এটিপি তৈরি হওয়াটাকে বলা হয় অক্সিডেটিভ ফসফোরাইলেশন। অক্সিডেটিভ ফসফোরাইলেশন। ফটোসিনথেসিস পড়ার সময় আমরা পড়েছি ফসফোরাইলেশন 3 রকমের হয়। একটা হচ্ছে ফোটোফসফোরাইলেশন, একটা হচ্ছে সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন, আর একটা হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। ওকে, ফসফোরাইলেশন মানে কোনো একটা অজৈব যৌগের সঙ্গে ফসফেট যুক্ত হলো, সেটাকেই আমরা ফসফোরিভবন বা ফসফোরাইলেশন বলি। ফসফোরাইলেশন 3 রকমের হয়। একটা ফোটোফসফোরাইলেশন, যেটা সালোক সংশ্লেষ প্রক্রিয়ার সময় হয়, আলোর উপস্থিতির জন্য সেই বিক্রিয়াটা ঘটে, আমরা জেট স্কিমের মাধ্যমে সেটা বুঝেছি। ওকে, যারা ফটোসিনথেসিস দেখোনি, আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ফটোসিনথেসিসের জেট স্কিম, সাইক্লিক্যাল এবং নন সাইক্লিক্যাল ফসফোরাইলেশন বা ফসফোরিভবনের ভিডিওটা দিয়ে দেবো, সেখানে তোমরা দেখে নেবে। এছাড়া রয়েছে সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন, যেখানে কোনো সাবস্ট্রেটের সঙ্গে কোনো কিছুর উপস্থিতি ছাড়াই সরাসরি আমার ফসফেট যুক্ত হয়ে এটিপি বা জিটিপি তৈরি হয়, যেটা ক্রেবস চক্রের ক্ষেত্রে আমরা দেখেছি সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশনের মাধ্যমে সরাসরি আমার তৈরি হয়। গ্লাইকোলাইসিসে দেখেছি সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশনের মাধ্যমে সরাসরি এটিপি বা জিটিপি তৈরি হয়। এবার ইটিএসের সময় দেখলাম আমার অক্সিজেনের উপস্থিতির জন্য ফসফোরাইলেশন হলো। বলবে স্যার এখানে তো অক্সিজেন কোথাও লাগলো না, কিন্তু এই যে টার্মিনাল অক্সিজেন, যে অক্সিজেনের উপস্থিতির জন্য, এখানে যদি অক্সিজেনটা না থাকতো, সাইটোক্রোম অক্সিডেজ এনজাইম এখানে না থাকতো, এই অক্সিজেনের সাথে জল যদি বিক্রিয়া করে, হাইড্রোজেন বিক্রিয়া করে জল যদি না তৈরি করতো, তাহলে এই হাইড্রোজেনের এই ঘটনাগুলো আসতোই না। হাইড্রোজেনকে আমাকে এইদিকে নিয়ে আসতে হতো না, পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেসে আসতেই হতো না। তো পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেসে যদি হাইড্রোজেনের কনসেন্ট্রেশনটা আমার বেশি না হতো, তাহলে গ্রেডিয়েন্ট তৈরি হতো না ম্যাট্রিক্সে আমার, তাহলে এই হাইড্রোজেনটা এদিকে ব্যালেন্স করার জন্য এদিকে ফিরে আসতোই না। তো তার জন্য আমার যেহেতু অক্সিজেনের উপস্থিতির জন্য এই ফসফোরাইলেশনটা হলো,
তার জন্য এটাকে বলা হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। এবং এই অক্সিডেটিভ ফসফোরাইলেশনের ফলে আমার কি তৈরি হলো? এটিপি তৈরি হলো। ইটিএস এর মাধ্যমে আমার এটিপি তৈরি হলো। এবার কথা হচ্ছে কতগুলো এটিপি তৈরি হলো? আমরা পড়েছি প্রথম দিকে 1 অণু NADH এর জন্য 3 অণু বা 2.5 অণু এটিপি তৈরি হয়, এবং 1 অণু FADH এর জন্য 1.5 অণু বা 2 অণু এটিপি তৈরি হয়। এই হিসাবটা একটু গন্ডগোল। এই হিসাবটা কোথা থেকে এলো সেটা আমরা একটু বুঝবো, এই ভিডিওর মধ্যেই আমরা বুঝবো একটু। তো এইটা আমাদের এখানে 4 অণু, এখানে 2 অণু হাইড্রোজেন তৈরি হয়েছে বা প্রোটন তৈরি হচ্ছে, সেখান থেকে 4 অণু কী করে হলো? তো এটা ডিটেলস ব্যাখ্যা আমাদের সিলেবাসে নেই, কিন্তু NCERTর বইগুলো যদি আমরা দেখি, লক্ষ্য করি, তাহলে কিন্তু দেখবো স্পেসিফিক্যালি উল্লেখ করে দেওয়া রয়েছে এখানে যে 1 অণু NADH এর জন্য 10 অণু আমার হাইড্রোজেন PMS এ আসবে, এবং 1 অণু FADH এর জন্য আমার 6 অণু হাইড্রোজেন আসবে। এবং এই 6 অণু আর 10 অণুর হিসেব করলে পারি 4 4 2, এইভাবে হিসাবটা হবে। এখানে 10 অণু আমি কী করে হলো? কারণ কমপ্লেক্স 1 4টা করেছে, 4 + 4 + 2, আর এইখানে 10 অণু 6 অণু কী করে হলো? 4 + 2, কোথা থেকে? এই 3 আর 4। আর NADH এর জন্য 1 3 4, FADH এর জন্য 3 4, কারণ FADH নিজে প্রোটন পাম্প করতে পারে না। ঠিক আছে, তো বেসিক্যালি আমাদের এখানে ইটিএসটা কমপ্লিট হয়ে গেল। ইটিএসের মধ্যে দিয়ে ইলেকট্রন এর মুভমেন্ট, ইলেকট্রনের ট্রান্সফার হয়ে গেল, হাইড্রোজেনের পাম্পিং হয়ে গেল। হাইড্রোজেন পাম্পিং হওয়ার পর আমার গ্রেডিয়েন্ট তৈরি হলো ম্যাট্রিক্স আর PMS এর মধ্যে। এই গ্রেডিয়েন্টে কাজে লাগিয়ে প্রোটন মোটিভ ফোর্স তৈরি হলো। প্রোটন মোটিভ ফোর্সকে কাজে লাগিয়ে অক্সিডেটিভ ফসফোরাইলেশন করে আমি এটিপি তৈরি করে নিলাম। আমার কিন্তু ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ফিনিশ হয়ে গেল। ঠিক আছে, এইখানে একটু আমরা খালি জানবো যে এই যে আমরা পড়ি ক্রেবস চক্র বা গ্লাইকোলাইসিসে এটিপির হিসেবগুলো করি, যে কত অণু এটিপি তৈরি হয়। বিশেষ করে আমরা প্রশ্ন আসে যে 1 অণু গ্লুকোজের সবার জারণে কমপ্লিট অক্সিডেশনে কত অণু এটিপি তৈরি হয়। কিছু বইয়ে দেখবে দেওয়া থাকে 38 অণু, কিছু বইয়ে দেওয়া থাকে 36 অণু। এইখানে কনফিউশনটা ক্রিয়েট হয়ে যায়। কিছু বইয়ে 38 অণু, কিছু বইয়ে 36 অণু। সেটা কেন হয়? সেটা এই 1 অণু NADH থেকে আমরা যে পড়েছি যে 1 অণু NADH এর জন্য 1 অণু NADH এর জন্য এটিপি কত পাই? কিছু বইয়ে দেওয়া রয়েছে 3 অণু এটিপি, বা কিছু বইয়ে দেওয়া রয়েছে 2.5 অণু এটিপি। আবার 1 অণু FADH এর জন্য খুব ভালো করে লক্ষ্য করবে, FADH2 এর জন্য বলছে কোনো বইয়ে 2 অণু এটিপি থাকে, আবার কোনো বই বলছে 1.5 অণু এটিপি থাকে। এইটা কি করে হয়? তো এই হিসাবটাই আমরা একটু করব, তাহলে পরে কিন্তু আমাদের যে টোটাল এনার্জির ক্যালকুলেশনটা, যে 1 অণু গ্লুকোজের কমপ্লিট অক্সিডেশনের ফলে 36 অণু না 38 অণু, দুটোই কিন্তু সঠিক হবে। 36 অণু লিখলেও সঠিক হবে, 38 অণু, সেখানে অপশনগুলো আমাকে দেখে নিতে হবে। তো এই দিকে আমরা হিসাবটা করে নিই। আমি এটা মুছে দিচ্ছি এই সাইডটা। দেখো এইখানে যে আমরা প্রথমে বললাম যে এটিপি তৈরি হলো, এখানে 4 অণু হাইড্রোজেনের জন্য 1 অণু NADH এর জন্য প্রোটন পাম্প করো কত? 1 অণু NADH এর জন্য প্রোটন করে আমার হচ্ছে, এদিকে আসে হচ্ছে 4 + 4 + 2। ওকে, এবার দেখো 4 অণু H+ এর জন্য 1 অণু এটিপি তৈরি হয়। আমরা এটা ধরে নেব 4 অণু H+ যখন এই F0 F1 এর মধ্যে দিয়ে যায় তখন 1 অণু এটিপি তৈরি করে, যেটা প্রথমবার করে। আচ্ছা, পরের 4 অণুর জন্য, পরের 4 অণু H+ গেল, তার জন্য আরও 1 অণু এটিপি তৈরি হলো। ওকে, আচ্ছা, পরের 2 অণু এটিপি প্রোটন গেল, 2 অণু প্রোটনের জন্য কি হবে? 0.5 অণু এটিপি তৈরি হবে, হাফ তৈরি হবে, যেহেতু হাফ প্রোটন গেল। তাহলে এখানে টোটাল আমার 1 অণু NADH এর জন্য এটিপি কত তৈরি হবে? 2.5 অণু এটিপি তৈরি হলো। লেটেস্ট হিসাব এটাই, আমাদের লেটেস্ট NCERT বেসিসে এটাই আমরা দেখব। আবার বলছে 1 অণু FADH এর জন্য যদি আমরা দেখি, 1 অণু FADH2 কত অণু করেছিল? 6 অণু করেছিল। তো সেটা কিভাবে ভাগ ছিল? 4 + 2 ছিল প্রথমে। তাহলে 4 অণু আমরা কি দেখব? 4 অণু H+ এর জন্য আমার এটিপি তৈরি হবে 1 অণু, আর পরবর্তী 2 অণু প্রোটনের জন্য আমার তৈরি হবে কত? 0.5 অণু এটিপি।
0.5 অণু এটিপি। তাহলে আলটিমেটলি আমার 1 অণু FADH থেকে আমি কত অণু এটিপি পাচ্ছি? 1.5 অণু এটিপি, যেটা এদিকে দিয়েছি যে 1 অণু NADH এর জন্য কত পেলাম? 3 অণু, যেটাকে 2.5 এর রাউন্ড অফ করে দিয়েছি, আমরা 2.5ও ধরতে পারি। আবার 1 অণু FADH এর জন্য এটিপি কত পেলাম? 1.5 অণু এটিপি পেলাম, এটাকে রাউন্ড অফ করে 2 করে দিয়েছে। যদি আমরা দেখি যে NADH এর 1 অণু NADH এর জন্য আমি 2.5 ধরি আর 1 অণু FADH এর জন্য 1.5 অণু এটিপি ধরে ক্যালকুলেট করি, তাহলে দেখবো যে 1 অণু গ্লুকোজের জন্য কমপ্লিট অক্সিডেশনের ফলে 36 অণু এটিপি হচ্ছে। আবার সেটাকে রাউন্ড অফ করে যদি 3 আর 2 ধরি, অর্থাৎ 1 অণু NADH এর জন্য 3 অণু এটিপি ধরে আর 1 অণু FADH এর জন্য 2 অণু এটিপি ধরে আমরা যদি হিসেব করি, তখন দেখবো 38 অণু এটিপি তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে সেখানে কোনো কনফিউশন হওয়ার দরকার নেই। এক একটা বই এক এক রকম লেখা থাকুক, তাতে কোনো সমস্যা নেই যে 1 অণু গ্লুকোজের সবার জারণে আমার 36 অণু এটিপি তৈরি হচ্ছে বা 38 অণু, দুটোই সঠিক। ক্লিয়ার? তাহলে এটা হয়ে গেল আমাদের ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, যেখানে আমাদের মোটামুটি যে রেসপিরেশন পার্টটা অর্থাৎ গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, যেখানে আমরা সামান্য একটু ধারণা নিলাম পিটার মিশেলের কেমি অসমোটিক থিওরি, কারণ কেমি অসমোটিক থিওরির জন্যই আলটিমেটলি কিন্তু আমার এই প্রোটন মোটিভ ফোর্স জেনারেট হচ্ছে এবং এটিপি তৈরি হচ্ছে, এবং এই এটিপি তৈরিকে আমরা অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলছি। তো আমাদের মোটামুটি বায়োকেমিস্ট্রি পার্টের এই অংশগুলো আলোচনা করা হয়ে গেল। নেক্সট ভিডিওতে আমরা দেখছি বিটা অক্সিডেশন অর্থাৎ ফ্যাটের জারণ, সেটাও এক ধরনের সেলুলার রেসপিরেশনের মধ্যেই পড়ে। আমাদের জানি যে গ্লাইকোলাইসিস যেটা হলো সেটাও রেসপিরেশন, কারণ গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড এবং লিপিড, তার যে সরলতম আকারগুলো অর্থাৎ ফ্যাটি অ্যাসিড, লিপিডকে ভাঙলে ফ্যাটি অ্যাসিড পাবো, সেই ফ্যাটি অ্যাসিডের কমপ্লিট অক্সিডেশনগুলোর ফলে আমার সেলুলার রেসপিরেশনটা কমপ্লিট হবে এবং এটিপি আমি গেইন করব। তো নেক্সট ভিডিওতে আমরা বিটা অক্সিডেশনটা আলোচনা করবো। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।